ইউনিভার্সিটি থেকে বেরিয়ে টুকটাক কেনাকাটার জন্য বাজার এসেছে স্বর্ণ। হাতে দুটো শপিং ব্যাগ, কড়া রোদে ঘেমে নিয়ে একাকার অবস্থা। মাঝারি সাইজের মোটা বিনুনিটা কাজের এক পাশে অযত্নে ফেলে রাখা। বিরক্তিতে চোখ মুখ কুচকে আছে, সরু নাকের ডগা বিন্দু বিন্দু ঘাম। কড়া রোদে তাপে ফর্সা গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। শখের পরীক্ষা থাকায় আজ একাই আসতে হয়েছে তাকে, নয়তো ঝামেলার কাজে খুব একটা জড়ায় না নিজেকে। এখন কতক্ষণে ঘুরে ঘুরে শীতলের জামার সঙ্গে ম্যাচিং করা ওনা খুঁজে পাবে কে জানে। শুধু শীতলের নয়, সিরাত তার ব্লাউজের ফলস আর সিতারা দিয়েছেন দুটো শাড়ি কিনতে। হালকা কালারের মধ্যে শাড়ি দুটো অভাবী দুস্থ এক মাঝবয়সী মহিলার জন্য। তাদের বড় মা প্রায় এভাবে দান করেন। এই নতুন কিছু নয়। এদিকে দিয়ে মহিলার মন মানসিকতা অনেক ভালো। সে বাজারে যাবে শুনে সিমিন সুরে সুরে জানিয়েছে নরম দেখে রুমে পড়ে একজোড়া স্যান্ডেল আনতে। কতদিন ধরে ওনার এক পার্ট স্যান্ডেল পাওয়া যাচ্ছে না। তবে ধারণা করা যাচ্ছে এই আকাম বাড়ির একমাত্র উড়নচণ্ডী কোনো শীতল ঘটিয়েছে, কারণ সে ইঁদুর তেলা পোকা দেখলেই স্যান্ডেল দিয়ে মারতে যায়। মেরে ক্ষান্ত হলে ঠিক ছিল, কিন্তু না, সে ইঁদুর তেলা পোকা মেরে সেটা আবার রেখে আসে যার উপর রাগ থাকে তার রুমে চিপায়। এটাই তার রাগের গোপন বহিঃপ্রকাশও বলা চলে। স্বর্ণ ঘুরে ঘুরে সবার সব কিছু কিনতে কিনতে দুপুর পেরিয়ে গেছে। ক্ষুধাও লেগেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে খাবার খায় না সে, এখনো খাবে না। একেবারে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ভাত খেতে বসবে। এসব ভেবে চিপাগুলি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই ব্যাগের ভেতরটা কেঁপে উঠল। ফোন ভাইব্রেট হচ্ছে দেখে সে ব্যাগ থেকে ফোন বের করে কানে ধরতে শান বলল, জান কোথায় রে তুই? বাজারে এসেছি। বাজারে কেন? কাপড় চোপড় কেনার ছিল। কেনা শেষ নাকি বাকি আছে? প্রায় শেষ। আসবো আমি? প্রয়োজন ছাড়া আসার দরকার নাই। জান শোন না, আমার জন্য 2-3টে শর্ট প্যান্ট কিনিস। বউয়ের পছন্দ করে শর্ট পরে ফিলিংস জেনে রাখা দরকার। লাল নীল হলুদ নয়তো গোলাপি কালার আনলে চলবে। তুই আনতে পারলে আমিও পড়তে পারবো। পরে একেবারে তোর সামনে গিয়ে দাঁড়াবো। এখন যা ভালো মনে করিস আন। আমাকে সামলানোর দায়িত্ব তো তোরই, তাই না? অশুভ। ধন্যবাদ। আচ্ছা শোন না জান, বাসায় ফিরে আগে ইনবক্স চেক দিস, কাঙ্ক্ষিত সারপ্রাইজ আছে। তুমি কি বাসায়? বাসা থাকলে কি হবে, দৌড়ে এসে জমা দিবি? ধরে নাও দিতাম। বাসায় ছিলাম না, তবে এখনই যাচ্ছে। তুই তাড়াতাড়ি চলে আয় জান, তোর চুমুর অপেক্ষায় আমি। স্বর্ণ জবাব দিল না, খট করে কল কেটে দিল, নয়তো এই পাঁচ ছেলে কথা বাড়াতেই থাকবে। সে হাতের ব্যাগগুলো ধরে সামনে এগোতেই দৃষ্টি পড়ল একটা শাড়ির দিকে। ভীষণ সুন্দর শাড়িটি, কালো রঙা শাড়িটিতে গোল্ডেন পার। মেয়ে হলেও তার কেন জানি কেনাকাটার সাজগোজ খুব একটা পছন্দ নয়। যতটুকু না করলেই নয় ততটুকু করে, কারণ তার মতে কেনাকাটার সাজগোজ শো অফ করা। এসব নিয়ে পড়ে থাকা ছাড়া অনেক কাজ রয়েছে মেয়েদের জীবনে। সাজগোজ নিয়ে পড়ে থাকতে হলে সফল হয়ে স্বপ্ন ছোঁয়ার আশা এগোতে হবে না। যেখানে কষ্ট আছে, পরিশ্রম আছে, সেখানেই সফল আছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই শাড়িটার দিকে থেকে নজর সামনে এগিয়ে গিয়ে ফিরে এলো। শখকে শাড়িটাতে বেশ মানাবে। মূলত শখের কথা মাথায় রেখে শাড়িটা কিনে নিল, সেই সঙ্গে নিল ম্যাচিং ব্লাউজ। শখের চমৎকার গরনের শরীরে শাড়িটি চমৎকার লাগবে। তাছাড়া এঙ্গেজমেন্টের গিফট হিসেবে কিছুই দেওয়া হয়নি বড় বোনকে। অথচ আনাফ আর শখের এঙ্গেজমেন্ট হয়েছে আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। সেদিন রাতে তাদের এঙ্গেজমেন্ট করিয়ে 1.5 বছর পর বিয়ের অনুষ্ঠান সিদ্ধান্ত নেয় বড়রা। ততদিনে শখের পাসপোর্ট ও ভিসা রেডি হয়ে যাবে। অনুষ্ঠানের পরই আনাফ শখকে নিয়ে চলে যাবে বাইরের দেশে। সেখানেই গিয়ে শখ ডিগ্রি পাস করবে। আনাফ একথা জানালে সবাই পছন্দ হয় প্রস্তাবখানা। শখ অভিমান করে সম্মতি জানায়। মেয়ে রাজি দেখে বড়রা আর কিচ্ছু বলে না, কারণ হাতে এখনো অনেক সময় আছে। এরই মধ্যে যদি কারো মন পরিবর্তন হয় তাহলে অন্য সিদ্ধান্ত নেওয়া যাবে। মোট কথা, ছেলে মেয়ে দুটো যেভাবে ভালো থাকে দু পরিবার সেভাবে সিদ্ধান্ত নেবে। এদিকে আনাফেরও ছুটি শেষ। 2 দিন পর তার ফ্লাইট। প্রতিবার দেশে এসে যাওয়ার সময় খারাপ লাগা কাজ করলো, এবার যেন দ্বিগুণ খারাপ লাগা কাজ করছে। কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে রেখে যাচ্ছে। কেন এমন হচ্ছে? শখের জন্য? মাত্র কদিনের সম্পর্ক, অথচ অনুভূতি হচ্ছে তাকে ছাড়া এর জীবন বৃথা। এ সপ্তাহের মধ্যে আরেকটা কাজ করা হয়েছে। আগে শখ আর স্বর্ণ একই রুমে থাকলো, এবার তাদের রুম আলাদা করা হয়েছে। আনাফ রাত বিরাতে ফোন দেয়। কত কথা থাকে তাদের দুজনের। বোনের সামনে কিছু কিছু কথা বলতে অস্বস্তি হয়, লজ্জা করে। অস্বস্তি থেকে বাঁচতে
ফোন হাতে নিয়ে কখনো বাগানে যায়, কখনো ছাদে। ব্যাপারটা সিতারা সহ অনেকের নজরে পড়ে। পরে শুদ্ধ সরাসরি জানায় দুই বোনের একজনকে নিচতলায় চলে আসতে। পরে শখ তল্পি তল্পা সহ নিচে চলে আসে নিচতলায়। এখন স্বর্ণ তার রুমে একাই থাকে, আর এই কাজের ফায়দা ওঠায় সায়ন। সে রাত বিরাতে যখন তখন স্বর্ণের রুমে চলে আসে, তারপর লাট সাহেব হয়ে আদেশের ফোয়ারা ছড়ে। এ যান, পা জোড়া টিপে দে, মাথা টিপে দে, খেতে দে, আরও কত কি। কতবার বলেছে এভাবে যখন তখন রুমে না আসতে, কিন্তু খেয়ে শুনে তার কথা শুনলে তো, বারণ করলে উল্টো জেদ করে আসে। নিত্যদিনের নানান ঘটনা ভাবতে ভাবতে শীতলের নাম্বার থেকেও ফোন এলো। কল রিসিভ করে কানে ধরতে শোনা গেল তার চঞ্চল কণ্ঠস্বর। এই আপু, আমার ওড়না পেয়েছো? না, খুঁজছি। আচ্ছা খুঁজো। তো আমার জন্য একটা শাড়িও এনো প্লিজ। শাড়ি কি করবি? পরবো। আমি বাবাকে বলেছি, বাবা এক্ষুনি তোমাকে বিকাশ করে দেবে। আমি একটা শাড়ির ছবি পাঠাচ্ছি, দেখ এমন ধরনের নিবি কিনা। দাও। শখের জন্য নেওয়া শাড়িটা শীতলকে দেখাতে শীতল লাফিয়ে উঠল। ভীষণ পছন্দ হয়েছে তার। আবদার জুড়ে বসলো তিন বোনের জন্য একই রকম শাড়ি কিনতে। তিন বোন একই শাড়ি পরে একসাথে ছবি তুলবে, কিন্তু দুর্ভাগ্যবশত কালো শাড়িটা স্টক আউট। অজ্ঞতা শীতলের জন্য অনিয়ন কালারই শাড়ি পছন্দ করলো স্বর্ণ। তার ধারণা মতে এই শাড়িতে শীতলকে ভীষণ আদুরে লাগবে। বোনের কথা শুনে শীতল লজ্জা পেল, আবার বায়নাও ধরলো শাড়ির সাথে পরার জন্য চুড়ি টিপ ম্যাচিং করে কিনে আনতে। স্বর্ণ বিরক্ত হলেও মেনে নিল ছোট্ট বোনের আবদার। তারা কথা বলতে বলতে সাজাদ চৌধুরী অ্যাকাউন্ট থেকে টাকাও চলে এলো। স্বর্ণ শাড়ি পরে না, এই অবধি দুবার পরলেও কয়েক মিনিট পরে খুলে ফেলেছে। শাড়িটারই পছন্দ না তার, কিন্তু শীতলের জেদের কাছে হার মেনে তাকে একটা শাড়ি নিতে হলো। সে নিল ছাই রঙের সুতি শাড়ি। তারপর টুকটাক আরও কিছু কেনাকাটা। কয়েক ধাপ এগোতেই কনকের মুখোমুখি পড়ল। কনক তাকে দেখে হাসি হাসি মুখে বলল, ভালো আছেন আপু? আপনি? আছি একরকম। কোথায় গিয়েছিলেন? কাজ ছিল। ও, কিছু কথা বলার ছিল আপু। বলুন। অঙ্কন কোথায়? অঙ্কনকে? সো ফানি। কড়া রোদে দাঁড়িয়ে ফান করতে ইচ্ছে করছে না যে আপু? অন্যদিন ফানের ফোয়ারায় নিয়ে বসবো না হয়, আজ কাজের কথা বলি। কাজ কিংবা অকাজ জানি না, সেই হিসাব করার সময়ও হাতে নেই। তবে যার কথা জিজ্ঞাসা করছেন আমি তাকে চিনি না, তাই জানিও না উনি এখন কোথায়। সায়ন ভাই তো জানে। তাহলে সায়ন ভাইয়ের থেকে জেনে নিন। আসি। একথা বলে স্বর্ণ আর দাঁড়ালো না, চোখ মুখ শক্ত করে হাঁটা ধরলো। তাকে যেতে দেখে কনক ঘাড় চলকে শয়তানি হাসি হেসে বলল, শালি একটা চিজ বটে। একথা বলে হাসতে হাসতে প্রস্থান করলো সে। স্বর্ণ সিএনজি ডেকে উঠে বসলো তাতে। তারপর বাসায় ফিরে ফ্রেশ হতে গেল। ওয়াশরুমে থেকে বেরোতেই আটকা পড়লো কারো বাহু ডোরে। পুরুষালী চেনা স্পর্শ পেয়ে নড়াচড়া করলো না সে, বরং চুপটি করে সেভাবে দাঁড়িয়ে রইল। অনুভব করলো একান্ত ব্যক্তিগত পুরুষের ছোঁয়া। উন্মাদ পুরুষটিও সুযোগ বুঝে স্থির থাকতে পারল না, বরং নেশাগ্রস্তের মতো টেনে নিতে থাকলো স্বর্ণের চুলের শ্যাম্পুর ঘ্রাণ, লতানো দেহের বিদেশি সাবানের ঘ্রাণ। হাতটা বোধহয় অবাধ্য হয়ে ঘুরতেই লাগলো কোমরের আশেপাশে। সিরাত সিমিন চৌধুরী কিছুক্ষণ আগে হন্তদন্ত হয়ে বেরিয়েছে সিরাতের অসুস্থ মাকে দেখতে। হঠাৎ মায়ের অসুস্থতার কথা শুনে সিরাত কাঁদতে কাঁদতে শুরু। সাফওয়ান চৌধুরী মিটিংয়ে, তার ফোনটা ওনার কেবিনে সাইলেন্ট অবস্থায় বেজে চলেছে। পরে মেজো যাকে সামলাতে ওনারা ওনার সঙ্গে যান। ওনার রাস্তার মোড়ে যেতেই সায়নের সঙ্গে দেখা হয়। শখ চলে আসবে একটু পর। শীতল কলেজ থেকে ফিরে খেয়ে ঘুমিয়েছে বিধায় তাকে ডাকে নিয়ে বাড়ির গাড়িতে যাচ্ছে দেখে সায়ন সাবধানে যেতে বলে বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে কেউ নেই দেখে উপরে চলে এলো। শীতলের রুমের দরজাটা বন্ধ পড়ে পড়ে ঘুমাচ্ছে বোধহয় ঘুম কাতুরে পাগলিটা। আরেক কন্যা কি ফিরেছে নাকি বাজারেই রয়ে গেছে এখনো? স্বর্ণ ফিরেছে কিনা দেখতে রুমে ঢুকে পানির শব্দ পেয়ে বুঝলো সে ওয়াশরুমে, তাই অপেক্ষা করতে থাকলো তার বের হওয়ার। 10 মিনিটের মাথায় বের হতে স্বর্ণ আটকা পড়লো বাহু ডোরে। গালে পেল পুরুষালী ঠোঁটের স্পর্শ, গিবায় পেল খোঁচা খোঁচা দাড়ির খোঁচা। ধীরে ধীরে এই স্পর্শ গাঢ় হচ্ছে দেখে স্বর্ণ নিজেকে ছাড়াতে চাইলো, কিন্তু সায়ন ছাড়তে অনিচ্ছুক। সে নিজের মতো করে স্বর্ণের শরীরের স্পর্শ
ল্যাপটপে ব্যস্ত। স্বর্ণ জোরপূর্বক শায়ানকে নিজে থেকে ছাড়ানোর জন্য চেষ্টা চলমান রেখে বলা, সিগারেট খেয়ে আমার কাছে আসতে বারণ করেছিলাম না? বারণ করলে শুনতে হবে নাকি? হবে। হুম, হবে না। বীর পুরুষের সবসময় বউর কথা শোনো না, শুনলে অনেক ভুগতে হয়। ক্ষুধা লেগেছে, ছাড়ো। আমারও। ফ্রেশ হয়ে এসো, খাবার বাড়ছি আমি। খাবার তো আমার হাতের মুঠোয়, কিন্তু খেতে আর পারছি কই। স্বর্ণ জানামান, চল না বিয়ে করে ফেলি। শায়ানের হাসকি গলায় বলা কথাগুলো শুনে নিজেকে ছাড়াতে জোরাজুরি করলো স্বর্ণ। পাজি লোকটা আবার ফাজলামো শুরু করেছে। তাকে জোর প্রয়োগ করতে দেখে শায়ান ঠোঁট কামড়ে হাসলো। স্বর্ণের পেট খামচে ধরে দু গালে শব্দ করে চুমু খেলো। তারপর কাঁধে মুখ ডুবাতে রুমের দরজা খুলে ভেতরে ঢুকে থমকে দাঁড়িয়ে গেল সব। ওর ফোনের চার্জারটাই নিতে এসেছিল, আর এসে যে এমন ঘটনার সাক্ষী হবে কল্পনাও করেনি সে। রুমের তৃতীয় কারো উপস্থিতি টের পেয়ে স্বর্ণ সায়ন চোখ তুলে তাকিয়ে দ্রুতগতিতে ছিটকে দূরে সরে গেল। শখ নিজেও লজ্জা পেয়ে দৃষ্টিজোড়া রেখেছে মেঝের দিকে। একটা অস্বস্তিতে ডুবে কিছু বলার ভাষা পেল না শখ। দাঁড়িয়ে থাকবে নাকি চলে যাবে বোধগম্য হলো না তার। আপন ভাইয়ের সঙ্গে চাচাতো বোনকে এমত অবস্থায় দেখে নিজেও বাঘ হারিয়ে ফেলেছে। এখন রুমে চলছে পিনপতন নীরবতা। কে কি বলবে বুঝে উঠতে পারলো না তিনজনের কেউ। সায়ন বোনের কাছে ধরাকে চুপ করে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। আবার স্বর্ণের মুখ দেখে তার খুব হাসিও পাচ্ছে। সে আমতা আমতা করে কিছু বলতে গিয়ে থেমে গেল। এরপর মাথা চুলকে পাশ কাটিয়ে তার রুমে চলে গেল। ভাইকে যেতে দেখে সব টেবিলের উপর থাকা চার্জারটা হাতে নিলে এক পলক তাকালো স্বর্ণের দিকে, তারপর স্বাভাবিকভাবে বলল, আমি যা ভাবছি তাই। অকপটে স্বীকার করে নিল স্বর্ণ। না, তার গলা কাঁপলো, আর না থতমত খেয়ে প্রসঙ্গ পাল্টানোর বৃথা চেষ্টা চালালো। শখও কথা বলো না, হতেই পারে যুগ আপডেট। কাজের নাম এখন কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা যদি একে অপরের সঙ্গে ভালো থাকে থাকুক না, সমস্যা কি? তবে বাড়ির লোক ব্যাপারটা কেমন ভাবে নিবে এটাই ভাবার বিষয়। তাছাড়া সাদাত চৌধুরী শানকে অপছন্দ করার কারণ খুঁজে পাবে বলে মনে হয় না। রাজনীতি করা নিয়ে একটু আপত্তি করলেও মনে হয় না রিজেক্ট করবে। মনে মনে একথা ভেবে ধরা খাওয়ার পর শায়নের মুখের বেহাল দশা স্মরণ করে ঠোঁট টিপে হাসলো শখ। বাড়তি প্রশ্ন করে আর কাউকে অস্বস্তিতে ফেলতে চাইল না দেখে কথা বলল না। চলে যাওয়ার জন্য পা বাড়তে স্বর্ণ ডাকলো। ডাক শুনে সে ঘুরে তাকাতে স্বর্ণ বলল, আপু আপাতত কাউকে বলো না। কেন? সময় হোক তখন না হয় সবাইকে জানিও। তো ঢাকা গেছে আজকে প্রায় 4 দিন হচ্ছে। ঢাকা থেকে গত কালকে ফ্লাইটে গেছে সুইজারল্যান্ড। হঠাৎ সেখানে কেন, কি কাজে, কবে ফিরবে এসবের কিচ্ছুই বলেনি সে। কথায় কথায় শুধু জানিয়েছে সেখান থেকে ফিরে একেবারে বাড়ি চলে আসবে কিছুদিন পর রমজান মাস। পূর্বের দিনগুলো ঢাকায় থাকলেও এবারে পুরো রমজান পরিবারের সাথে কাটাবে। পেশাগত দিক থেকে যা কাজ বাড়িতে থেকেই সারবে, আপাতত আর কোথাও যাবে না। এই কথা শুনে একজন বাদে খুশি বাড়ির সকল সদস্য। সেই একজন আর কেউ নয়, শীতল। কথাটা শুনে মুখ বাঁকিয়ে গালি দিয়েছে। আজকাল শুদ্ধর বাড়িতে ঘন ঘন থাকছে, যেটা ওর পছন্দ হচ্ছে না। পুরুষ মানুষ এত বাড়িতে থাকবে কেন? তারা বাড়ি টই টই করবে, নয়তো কাজে মশগুল থাকবে। 3 বেলা খেতে এলো, নয়তো কাজ করে সেরে একেবারে রাতে ফিরবে। যুগের পর যুগ পুরুষেরা তো তাই করে আসছে। নারী থাকবে ঘর বন্দি আর পুরুষ থাকবে বাইরে। কারণ পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই সংসারের রাজা। শখের বিয়ে ঠিকঠাক হওয়ার পর থেকে বাড়িতে আমেজ ভাব, খুশিতে খুশি রব চারিদিকে। সুখ সমৃদ্ধি যেন ছড়ানো চৌধুরী নিবাসের প্রতিটি আনাচে কানাচে। শখ প্রথম অভিমান করলো, এখন সবটা মেনে নিয়েছে। আনাফের সঙ্গে কথা হয় রোজ। আনাফ ফুটহাট করে দেখা করে চমকে দেয়। দুজন ঘুরে খায়, ছবি তোলে, সময় কাটায়, ঠিকঠাক কেনাকাটাও করে। তন্মধ্যে শীতল ইচ্ছে মতো শখকে পচায়। ছোট্ট হয়ে বড় বোনকে লজ্জায় ফেলে দেয়, লজ্জার মাত্রা দ্বিগুণ করতে। কখন বলে আহনাফের বউ, কখনো এ কথা শোনা মাত্রই শখ লাল হয়ে যায় হাসি আনন্দে। এভাবেই তাদের দিনগুলো কাটছে। শুদ্ধ বাড়ি নেই, শীতল যেন মুক্ত মনা পাখি, যার কাজ হচ্ছে স্বাধীন চিত্তে নেচে নেচে ঘুরে ঘুরে বেড়ানো। এই ঘুরে বেড়ানোর খুশির স্বাদ ডাবল হয়েছে কারণ শুদ্ধ তার ফোনটা তাকে দিয়ে গেছে। সেদিন শুদ্ধর ফোন ঘিরে তেমন কিছুই পায়নি। কয়েকটা ফাইল ছিল, তাও লক করা।
ছিল গ্যালারিতে শুদ্ধর ছবি, এক ঝাঁক সাদা ইঁদুরের ছবি, ল্যাবের জিনিসপত্রের ছবি, কিসব থিউরি টিউরি ছাড়া কিছুই পায়নি তার সিগারেট খাওয়া সেই ছবিটাও। অজ্ঞতা 8 ঘন্টা পর শুদ্ধর ফোনটা শুদ্ধর বিছানার উপর রেখে এসেছিল, কিন্তু তাকে অবাক করে দিয়ে শুদ্ধ যাওয়ার আগে তার রুমে এসেছিল, হাতে ফোন ধরে দিয়ে বলেছিল, ধর, কাকে দিব? কি রেখে দে। আমাকে দিচ্ছেন? তাও আবার নিউ আইফোন। মাথা ঠিক আছে নাকি? ভুলভাল কিছু খেয়েছেন শুদ্ধ ভাই? এই কথা বলতে দেরি, কিন্তু তার মাথায় গাঁটটা পড়তে দেরি হয়। শীতল ব্যথায় মুখ কুচকে কিছু বলতে গেলে তাকে পুনরায় বলেছিল, কাজ কতদূর এগোলো আপডেট দিবি। ভুলেও যদি টিকটক করিস কিংবা টোকাই মার্কা বব জুটিয়েছিস তোর খবর আছে। সবই বুঝলাম, কিন্তু কিসের আপডেট দিব? না আমার বিয়ের ওই যে বিপদের চৌরাস্তার কথা ভুলে গেলি? পুনরায় মনে করাতে হবে? না না, মনে পড়ে গেছে। তা আপনি কি চলে যাচ্ছেন? কবে ফিরবেন? বলতে পারছি না। শুদ্ধ চলে যাচ্ছে শুনে শীতলের চোখে মুখে খুশি ঝরে পড়ল। তার অবুঝ মন খুশিতে ঝুমঝুম করে নেচে উঠল, একাধি চিত্তে গেয়েও উঠল, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সে চাইলেও খুশির মাত্রা গোপন রাখতে পারল না, গাল ভর্তি হেসে গদগদ হয়ে বলেই ফেলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যান যান, সাবধানে যাবেন, এত তাড়াতাড়ি ফেরার দরকার নেই। কেমন বয়সও তো হচ্ছে, এত ধকল নেওয়ার কি দরকার শুধু শুধু? ফ্রিকুটি করে তাকালো। তার যাওয়ার কথা শুনে শীতলের খুশি যেন ধরে না, কত বড় বেয়াদব ভাবা যায়। কিন্তু তার এত খুশি শুদ্ধ সহ্যই হলো না। মন চাইল থাপড়ে গাল দুখানা লালি করে দিতে, যাওয়ার আগে মারল না, তবে এত খুশি দেখতে ইচ্ছে করলো না। তাই সে হঠাৎই উৎফুল্ল বদনে দাঁড়িয়ে থাকা শীতলের থেকে হাত থেকে ফোনটা কেড়ে নিল। ফোনটা কাটতেই দেখে শীতল আতকে উঠে চিচিয়ে বলল, আরে আরে, নিয়ে নিলেন যে? এক্ষুনি না ফোনটা আমাকে দিলেন? যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই তাকে কিছু না দেওয়াই উত্তম। এই কথা শুনে শীতল ভাবলো সত্য বোধহয় হাসি মুখে বিদায় নিতে চাচ্ছে না। ফোনটা নিতে গেলে আগে বিশুদ্ধ পুরুষের মন গলাতে হয়, দরকার হলে কাঁদতে হবে, প্রচুর কাঁদতে হবে, কেঁদে কেটে ফোনটা হাতাতে হবে। এদিকে নিচ থেকে সিতারা ডাক শুনে শুদ্ধ হন হন করে শীতলের রুম থেকে বেরিয়ে গেল। ফোন হাতছাড়া হতে দেখে শীতলও পিছু পিছু গেল, তবে যাওয়ার আগে 2 চোখে গ্লিসারিন দিল যাতে চোখে পানি আসে। চোখের পানি সস্তা নাকি? চাইলে যখন তখন কাঁদা যায়। তারপর চোখ মুছতে মুছতে সে গিয়ে দাঁড়ালো শুদ্ধর থেকে একটু দূরে, শব্দ করে নাক টেনে কাঁদতে থাকলো নিঃশব্দে। বাড়ির সবাই উপস্থিত হয়ে টুকটাক কথা বলছে। সিতারা পূর্বের মতোই খাবার বেঁচে দিল বক্সে রেডি করে। এত বলে কেউ ওনাকে শুধরাতে পারে না শুদ্ধ। যতবার যাবে ততবার উনি বাধাবাধি ঝামেলা করবেই করবে। কথা বলতে বলতে হঠাৎ সিতারার চোখ গেল শীতলের দিকে। শীতল এক কোণে দাঁড়িয়ে অন্যদের চোখ মুছছে, চোখ নাক লাল করে ফেলেছে কেঁদে কেঁদে, হেঁচকে উঠেছে থেমে থেমে। মেয়েটাকে এভাবে কাঁদতে দেখে সিরাত বিস্মিত সুরে বলেন, এ কি কাঁদছিস কেন শীতল? কি হয়েছে তোর? পেট মাথা ব্যথা করছে? না তাহলে এভাবে কাঁদছিস কেন মা? কিছু খাবি? না। সকলের দৃষ্টি তখন শীতলের দিকে। একে একে কারণ জানতে এগিয়ে আসছে তারা। পিঠে মাথায় হাত বুলিয়ে কান্নার কারণ জানতে চাইলে শীতল ফুপাতে ফুপাতে বলল, শুদ্ধ ভাই চলে যাচ্ছে, তাই আমার খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটায় ধরাস ধরাস করছে। শীতলের মুখে এই কথা শুনে সকলে হতবাক হতবম্ব, স্বয়ং শুদ্ধ। এ কি আদৌ বিশ্বাসযোগ্য যে মেয়ে কিনা শুদ্ধের উপস্থিতি সহ্য করতে পারে না, বাড়ি এলে মনে মনে গালির ফোয়ারা ছুটায়, সে কিনা কাঁদছে শুদ্ধর জন্য? চোখের পানি দেখে বোঝার উপায় নেই মিথ্যে বলছে। কেন জানি সবার সন্দেহর নজরই তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ 2 ভ্রু কুচকে তাকিয়ে দীর্ঘশ্বাস চাপলো। কেউ বুঝুক না বুঝুক, আসল কাহিনী সে বুঝেছে, তবু কিছু বলার প্রয়োজন বোধ করলো না। ড্রামা কুইন ড্রামা করবে, এই আর নতুন কি? কিন্তু শীতলের কান্না দেখে সিরাত পুনরায় বললেন, স্বামী বিদেশ গেলেও তো কেউ এভাবে কাঁদে না, অথচ তুই কিনা শুদ্ধর জন্য এভাবে কাঁদছিস। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না মা। শীতল নাক টানলো, চোখ মুছলো, তারপর শুদ্ধর দিকে তাকিয়ে ফোপাতে ফোপাতে বলল, নিজের খেয়াল রাখবে, তাড়াতাড়ি ফিরবেন। এইবার সবাই মুখ চচে করলো। এবার কারোর বুঝতে বাকি রইল না আসল কাহিনী। সায়ন তো হো হো করে হেসেই ফেলল। অগত্যা শুদ্ধ সবার সামনে ফোনটা দিয়ে সাবধান করে দিল, ফোন নিয়ে বাইরে যাবি না, টিকটক করার কথা মাথাতেও আনবি না। শীতল খাপ করে এই ফোনটা নিয়ে ঘাড় কাত করে মুখবর্তী হাসলো, অর্থাৎ
সে এইসব কিচ্ছুই করবে না। তারপর শুদ্ধ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। ঢাকা গিয়ে শীতলের সাথে 2-1 বার কথা হয়েছে শুদ্ধর জন্য মেয়ে দেখার ব্যাপারে। সিরাজ সহ সবাইকে ইনিয়ে বিনিয়ে অনেকবারই কিছু বলেছে, কিন্তু বাড়ির ছোট সদস্য বলে তার কথা কেউ আমলে নেয় না, হেসে উড়িয়ে দেয়। ওইদিকে শুদ্ধ রোজ তাকে চাপ দিতে থাকে। ফোন দিয়ে কিচ্ছু বলার আগে বলেছিল মেয়ে দেখা শুরু করেছে। শীতল খুব বিরক্ত হয়ে বিয়ে পাগল ছেলে নিয়ে নিজের বিয়ে কথা নিজে বলে না, অথচ তাকে বাঘের মুখে ঠেলে দেয়। কিন্তু কি আর করার, হাল ছেড়ে দিলে চলবে না। গ্যারা করে ফেসে গেছে, সহ্য করতেই হবে। 1.5 ঘন্টার মতো ঘুমিয়ে বিছানায় ছাড়ল শীতল। তারপর কিয়ারাকে বের হতে বলে নিজেও কোচিংয়ের উদ্দেশ্যে বের হলো। মুখে মিটিমিটি হাসে। নতুন ফোন, নতুন সেট, নতুন ফেসবুক আইডি পেয়ে খুশি যেন ধরে না। কোচিংয়ে গিয়ে সবার আগে সে কিয়ারাকে আইফোন দেখালো, ভাবনি ছবিও তুললো 2 বান্ধবী। তারপর কোচিং শেষে বের হয়ে দেখে কিয়ারার বাবা দাঁড়িয়ে আছেন। কিয়ারার মামাতো বোনের জন্মদিন, তাই এখান থেকে সোজা মামা বাড়ি চলে যাবে তারা। শীতলকে সাবধানে যেতে বলে কিয়ারা চলে গেল তার বাবার সাথে। শীতলও সাবধানে রাস্তা পার হলো। সাবধানে সামনের মোড়ে রিক্সা পাওয়া যাবে। সন্ধ্যাও গনিয়ে এসেছে প্রায়। সেই মোড়ের দিকে যাওয়ার জন্য পা বাড়াতে কিছু লোক তার পথ আটকে দাঁড়ালো। অচেনা ছেলেপুলে দেখেও মিষ্টি করে হেসে শুধালো, কিছু বলবেন ভাইয়া? শুদ্ধ ভাই আমাদেরকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও, কোথায় শুদ্ধ ভাই? সামনে একটা রিসোর্ট, ওনার ফ্রেন্ডের বার্থডে পার্টি হচ্ছে, তাই ভাই আপনাকে নিয়ে যাওয়ার কথা বলেছে। ঢপ মারছেন না তো? কি যে বলেন না ছোট আপু, সেই সাহস কি আর আমাদের আছে? আপনারাও শুদ্ধ ভাইকে ভয় পান বুঝি? তা তো একটু পাই। এই কথা শুনে শীতল খিরখির করে হেসে উঠল। শুদ্ধকে ভয় পায় এমন লোকও আছে দেখে ভালোই লাগলো। ছেলেগুলো তার সঙ্গে গল্প করতে করতে গাড়ির কাছে গেল। সামনে রাখা কালো গাড়িটায় উঠতে ইশারা করে বলল, আপু আপনি বসেন, আমরা এখনই আসছি। আচ্ছা ভাইয়া। ছেলেগুলো একটু দূরে দাঁড়িয়ে কাকে যেন ফোন করলো। কল রিসিভ না করায় কল দিতেই থাকলো। নিজেরা গুজুর গুজুর করে সামনের দোকানে থেকে সিগারেট কিনলো। তাদের মতিগতি খেয়াল করে শীতলের কেমন যেন লাগলো। কোথাও নিয়ে গেলে সায়ন শুধু নিচে নিয়ে যায়, কখনো তো কাউকে পাঠায় না। তাহলে আজ কেন? তাছাড়া তার জানা মতো শুদ্ধ দেশের বাইরে আছে। দেশের বাইরে থেকে কিভাবে বার্থডে পার্টি অ্যাটেন্ড করবে? এসব ভেবে তার মাথা ঘুরতে লাগলো। অজানা এক ভয়ে হাত পা কাঁপতে থাকলো। বিপদের আভাস পেয়ে ছেলেগুলোর দিকে নজর রেখে ডাটা অন করে কল দিল শুদ্ধ নাম্বারে। 3 বারের বেলা শুদ্ধ কল রিসিভ করতে শীতল হর হর করে বলল, শুদ্ধ ভাই, আপনি কি আমাকে নিয়ে যেতে লোক পাঠিয়েছেন? কই না তো, আমি কেন লোক পাঠাবো? তাহলে একদল ছেলে এসে যে আপনার নাম বললো, আপনি নাকি আমাকে নিয়ে যেতে তাদের পাঠিয়েছেন। এখন কোথায় আছিস তুই? একটা কালো গাড়িতে বসে আছি। চেনা নেই জানা নেই কার গাড়িতে উঠে বসেছিস? কেউ কিডন্যাপ করতে যায়নি তো আবার? কিডন্যাপ? 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 কিডন্যাপ করবে মানে কি বলছেন এসব? এখন উপায় আমি কি তাহলে অজ্ঞান হয়ে যাব? অজ্ঞান হয়ে যাবি মানে? গুন্ডারা ধরতে এলে সিনেমার নায়িকারা যেভাবে অজ্ঞান হয়ে যায় ওভাবে। এটা বাংলা সিনেমা পাসনি। পালা বেয়াদব, এক্ষুনি গাড়ির দরজা খুলে দৌড় দে। ওরা তো গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। যেভাবেই হোক তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যা শীতল। এতক্ষণ ব্যাপারটা সহজভাবে নিল, এবার শীতলের ঘাম ছুটে গেল। শুদ্ধর কথা বলার ধরন বলে দিচ্ছে সে মজা করছে না। লোকগুলোকে সে পাঠায়নি, অর্থাৎ পুনরায় নিজের বোকামিতে নিজে ফেসে গেছে সে। কিন্তু এরা কারা? তাকে কোথায় নিয়ে যেতে চায় সে ভয়েই বলল, ভয় লাগছে শুদ্ধ ভাই। ভয় নেই, গাড়ির জানালা দিয়ে দেখ আশেপাশে লোকজন আছে কিনা। যদি থাকে সেদিকে দৌড়ে যা। আমি এক্ষুনি ভাইয়াকে যেতে বলছি। শুদ্ধর চিন্তিত কণ্ঠস্বর, শীতলের ভয়ার্ত কণ্ঠস্বর শুনে তার বুকের ভিতর কেমন করে যেন মোচড় দিয়ে উঠেছে। কপাল বেয়ে সরু, ঘাম যেতে শুরু করলো। তবুও শীতলকে স্বাভাবিক রাখতে বলেই গেল, শীতল, হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছিস? ফোন বন্ধ করিস না। যেভাবেই হোক ফোনটা যেন অন থাকে। প্রয়োজনে ফোন সাইলেন্ট করে সেদিনের মতো সেফ জোনে লুকিয়ে রাখ। কথা বলতে না বলতে কয়েকজনের কথা শোনা গেল। বুঝলো শীতলের সঙ্গে হাতাহাতি হচ্ছে ওদের। শীতল সমানে চেঁচাচ্ছে, আচ্ছা শুদ্ধ ভাই, এরা সত্যি সত্যি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। শুদ্ধ ভাই, এরা আমাকে। শীতলের পুরো কথাটা শোনা গেল না। এরপরেই ফোনটা অফ হয়ে গেল।
কোনোভাবেই না ফোন কলে ঢুকলো আর না লোকেশন ট্র্যাক করা গেল। সন্ধ্যা 6:30 চলন্ত গাড়ির পেছনে সিটে মুখ ফুলিয়ে বসে আছে শীতল। মন খারাপ করে তাকিয়ে আছে বাইরের দিকে। গাড়িটা কোনো দিকে যাচ্ছে বুঝতে পারছে না, আর না এই রাস্তা তার পরিচিত। সারাদিন পর অফিস ছুটির কারণ পথে ঘাটে জ্যাম বেঁধেছে। একটু পথ গিয়ে জ্যামের কারণে বসতে হচ্ছে মিনিটের পর মিনিট। জ্যাম দেখে চিৎকার করার পায়তারা জুড়ে দিতে পারে ভেবে ছেলেগুলো শীতলে চোখ মুখ হাত মুখ বেঁধে দিয়েছে। কর্কশের শাসিয়েছেও যেন শব্দ না করে। গাড়িতে গান চলছে যাতে শীতলের গোঙানোর শব্দ ভুলেও বাইরে না যায়। পেছনের সিটেও অন্ধকার করে রেখেছে। গাড়ি গ্লাস তুলে দেওয়ায় বোঝার উপায় নেই জলজান্ত একটা মেয়েকে তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কিডন্যাপ হচ্ছে জেনে শীতল প্রথম ভয় পেল, এখন আর ভয় পাচ্ছে না, বরং রাগ হচ্ছে। মন চাচ্ছে নিজেকে থাপড়াতে। মোট কথা সে এমন বোকামি করলো কিভাবে? নিজের পায়ে হেঁটে এসে গাড়িতে বসে যেসব চিন্তা করলো সেসব আগে কেন করলো না? কেন ভাবলো না বাইরের পৃথিবীটা জঞ্জালে ভরা, বেশিরভাগ নারী খেকো হয় না? এদিকে তার ফোনটাও কেড়ে নিয়েছে ছেলেগুলো। কিন্তু এরা কারা? কোথায় নিয়ে যাচ্ছে তাকে? এসবের পেছনে কে আছে? তাদের গোপন শত্রু? কি তার উদ্দেশ্য? তাকে মেরে ফেলবে নাকি তার গায়ে কলঙ্কের বৃষ্টিকালি লেপটানো তার উদ্দেশ্য? তাছাড়া আজকাল নাকি দলে দলে কিডনি চোর বের হয়েছে। অল্প বয়সী মেয়ে ছেলেদের ধরে নিয়ে গিয়ে কিডনি কেড়ে নিচ্ছে। তারও কি তাই করবে নাকি? যদি করে টাকার ভাগ তাকে দিবে নাকি পুরোটা নিয়ে নিবে? যদি দেয় তো ভালো, নয়তো সেও বদমাশগুলোর নামে মামলায় ঠুকে দিবে। আর্মির মেয়ের কিডনি কাটার স্বাদ জন্মের মতো খুঁচিয়েই দেবে। আর্মি শব্দটা স্মরণ হতেই বাবার কথা মনে হয়ে গেল তার। ফুপে ফুপে কাঁদতে লাগলো সে। কাঁদতে কাঁদতে কান্নার গতি বেড়ে গেল। হঠাৎ তাকে কাঁদতে দেখে ছেলেগুলো একে অপরের মুখ চর্চে করলো। তাদের কাছে খবর আছে এই মেয়ে দেখতে ভোলা বলা হলো বহুত চালাক। শয়তানি বুদ্ধি তার রন্ধ্রে রন্ধ্রে। ভুলো এর অভিনয় গলা যাবে না, না আবেগ দেখে মায়া করা যাবে। কেঁদে মরে গেলেও সান্ত্বনা দেওয়া যাবে না, কারণ কথার চক্করে ফেলে গোপন তথ্য নিয়ে নিতেও পারে। এই কথা ভেবে তারা কেউ কথা বললো না, বরং নিজেরা গল্প করতে লাগলো। তারপর জ্যাম ছুটে গাড়ি ছুটলো নির্জন রাস্তার পথ ধরে। এই রাস্তায় কেউ নেই দেখে শীতলের মুখ চোখ খুলে দেওয়া হলো। ছাড়া পেয়ে এসে উঠে বসলো। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো গাড়ি কোন দিকে যাচ্ছে, কিন্তু অন্ধকার জনমানব শূন্য রাস্তা দেখে ভয়ে চুপসে গেল। তাকে ভয় পেতে দেখে একটা ছেলে খ্যাক করে হেসে বলল, কিছু খাবেন আপু? আপনাদের বসের নাম কি? জানি না। যার হয়ে কাজ করছেন তার নাম জানেন না? না, টাকার বিনিময়ে কাজ করে টাকা পেলে আর কোনো কিছু জানার আগ্রহ আসে না। আপনাদের স্যারকে ফোন দিয়ে বলুন আমি কথা বলবো। ভাই জায়গায় তো পৌঁছায়, শুধু কথা না অনেক কিছুই করতেও পারবেন। এই কথা বলে ছেলে শব্দ করে হাসতে লাগলো। তা দেখে হাসতে লাগলো সঙ্গের ছেলেগুলো। শীতল চোল শক্ত করে তাকাইল, মনে মনে কয়েক দফা গালি বর্ষণ করে চুপ করে রইল বসে। কাঁদতে লাগলে নীরবে নিঃশব্দে। কাঁদতে কাঁদতে কেন জানি তার বোরের আচারের কথা মনে পড়লো। ভাবলো এদের হাতে মারা গেলে আর আচার খাওয়া হবে না তার। বড় আম্মুর বানানো আচার সায়ন ভাই খেয়ে নিবে। সায়ন ভাই আবার আচার পাগল। মেয়ে মানুষের মতো বাটি বাটি আচার খায় সে। আচ্ছা, সায়ন ভাই যখন বিয়ে হবে, তার বউয়ের বাচ্চা হবে, তখন সায়ন ভাই কি তার বউয়ের আচারে ভাগ বসাবে? কেড়ে কুড়ে নিজেই খেয়ে নিবে, নাকি মুখ ভর্তি আচার নিয়ে বলবে, বুঝলি শীতল, বাপ হচ্ছে মুখে রুচি টুচি নেই তাই আচার খাচ্ছে। এই কথা ভেবে খিলখিল করে হেসে উঠল শীতল। ছেলেগুলো কথা থামিয়ে ঘুরে তাকালো তার দিকে। অদ্ভুত তো, মেয়েটার গায়ে কি জিন আছে নাকি? এই হাসে তো এই কাঁদে। শীতল সিটে হেলান দিয়ে বসে কিছু একটা ভাবলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভ্রুকুচকে একে একে সব ছেলেগুলোকে গুনে দেখলো। মোট 5 জন আছে গাড়িতে। একজন একটু পরপর কার সাথে যেন ফোনে কথা বলছে। একবার তার ছবি তুলে কাকে যেন পাঠালো সে। কয়েক মিনিটের মধ্যে পুনরায় কল এলো। ছেলে রিসিভ করলো, বিনয়ী ভাব কণ্ঠে ঠেলে বলল, ফেনের দিকে যাচ্ছি স্যার। তাহলে গাড়ি ঘোরাবো? গোডাউন কুমিল্লায়। জি, তাহলে কুমিল্লার দিকে এগোচ্ছি আমরা। শীতল তাদের কথা শুনলো, মস্তিষ্কে ধাক্কা দিল নানান চিন্তা। এদেরকে বিশ্বাস করে সে ভুল করে ফেলেছে। যেভাবেই হোক গাড়ি থামানোর ব্যবস্থা করতে হবে। বুদ্ধি খাটিয়ে শুদ্ধ সায়ন নয়তো বাবাকে একটা ক্লু পাঠাতে হবে। তার আগে কথা বলে এদের মাথা খেতে হবে। ভয় পেলে চলবে না, বরং ভয় পেলে এরা লাই পাবে, মজা লুটবে।
এই কথা ভেবে সে মন খারাপ দূর করে ঠোঁটে হাসি ফুটালো, এরপর কঞ্চে মধু ঢেলে মিষ্টি করে ডাকলো। জান, পাশে বসা ছেলেটা তাকালো, সে আবার কানে কম শোনে। মেয়ে মানুষের মিনমিনে সুরের কথা বোঝে কম, না বুঝে পুনরায় জিগাতে ইগোতে বাঁধে। যতই হোক পুরুষ মানুষ বলে কথা, আত্মসম্মান বোধ থাকা জরুরি। শীতল তাকে কিছু বলছে বুঝতে পেরে সে পাশের জনকে গুঁতো মারল, ইশারা করলো পাশে তাকাতে। পাশের জন তখন সবে মুখে পানি নিয়েছিল পান করার জন্য, হঠাৎই পেটে গুঁতো লাগায় মুখের পানি বেরিয়েই গেল। সে বিরক্ত হয়ে তাকালো কম শোনা ছেলেটার দিকে। তাকাতে তাকাতে ছেলেটা দাঁত বের করে এসে শীতলকে দেখালো। ছেলেটার দৃষ্টি যেন বলে দিল শীতলের উপর খুবই বিরক্ত, দু থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মেয়েটার চোখ মুখ খুলে দেওয়া হয়েছে অনেক আগে, অথচ মেয়েটা না কাঁদছে না চিৎকার করছে। চিৎকার করার অজুহাতে মারধর করতো না হয়, কিন্তু সে তা করছে না, বরং দেখে মনে হচ্ছে পিকনিকে যাচ্ছে সে। ভীষণ খুশি। তাকে রাগী দৃষ্টিতে তাকাতে দেখে শীতল পুনরায় ডাকলো। এবার ছেলেটি কর্কশ কণ্ঠে জবাব দিল। কি তা হইছে? শীতল কুচকে ইচ্ছে করলো মুখ বরাবর একটা ঘুষি মেরে দিতে। আমাকে কিডন্যাপ করে আমাকেই বলছিস কিতা হইছে? হারামির দল, একবার ছাড়া পাই তোদের পেছনে লাল কাপড় বেঁধে শুদ্ধ সারের গুঁতো না খাওয়ালে আমার নামও শীতল না। তখন ভালো করে বুঝবি আমার আসলে কিতা হইছে। শীতল কুচকালো, ইচ্ছে করলো মুখ বরাবর একটা ঘুষি মেরে বলতে। মনের কথা মুখ ফুটে বলা হলো না শীতলের। কোনো মতে কথা গিলে মুখ এইটুকু করে বসে রইল। তখন ড্রাইভারের পাশে বসা ছেলেটা হাসি মুখে শুধালো। কোনো সমস্যা আপু? শীতল সাহস পেল, বেঁধে রাখা হাতটা মুচড়ামুচড়ি করে বলল। এই ভাই, বড় এর আচার আছে আপনার কাছে? না, নেই। নেই মানে কেন নেই? এখন দিব একটা গাট্টা। কিডন্যাপ করার সময় মনে ছিল না গাড়িতে উঠলে আমার বমি পায়, মাথা ঘোরায়? এখন দেই আপনার গায়ে হক হক করে বমি করে। মস্ত বড় ভুল হয়ে গেছে ম্যাডাম, পরের বার কিডন্যাপ করতে এলে আপনার জন্য বড়ুইয়ের আচার নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছেনটা কোথায়? এক কাজ করুন, কক্সবাজার রাঙামাটি নয়তো সাজেকের দিকে চলুন। জীবনে কখনো মন খুলে বেড়াতে পারলাম না, এই সুযোগে ঘুরে আসাও হবে। ম্যাডাম, আমরা আপনাকে কিডন্যাপ করেছি, হানিমুনে নিয়ে যাচ্ছি না। আপনাদের মতো পেট মোটা বয়রা টাকলা পোলাপানের সাথে আমি হানিমুনে যেতামও না। যা বলছি শুনুন, নয়তো আপনাদের মালিকের কাছে বিচার দিব। কিন্তু স্যার বলেছেন আপনাকে কুমিল্লায় নিয়ে যেতে। কেন? রসমালাই খাওয়াতে? না, আপনাকে খেতে। আমাকে কেন খাবে? তার বাড়িতে মা বোন নেই? গিয়ে তাদের খাক। অন্যের বোনের দিকে নজর কেন? এই কথা শুনে সেটা চুপ হয়ে গেল। গাড়িতে উঠে অবধি বকবক করতে আছে মেয়েটা, প্রশ্নের বহর থামছেই না। কান মাথা সব ঝালাফালাই করে দিয়েছে, শুধু বসের জন্য কিছু বলতে পারছে না, নয়তো এতক্ষণে জানের দফারফা করে ফেলত। ছেলেটা চুপ হয়ে গেল দেখে শীতল কথা বলল না। কিছুক্ষণ পর নড়ে চড়ে বসলো, কিন্তু কতক্ষণ আর এভাবে বসে থাকা যায়? একদিক দিয়ে নিশ্চিন্ত, শুধু জেনেছে কিডন্যাপ হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে বের করবেই সে। তবে ফোন অন থাকার কথা বলেছিল শুদ্ধ, কিন্তু ছেলেগুলো তো তার ফোনটা কেড়ে নিয়ে বন্ধ করে দিয়েছে। রাত বাড়ছে, গলিতে কটা বাজে কে জানে। আমুরা বাসায় ফিরেছে, ওনারা বাসায় ফিরে তাকে না পেয়ে চিন্তা করছে, নিশ্চয়ই কান্নাকাটি শুরু করে দিয়েছে বোধ হয়। এখন কি করবে সে? কিভাবে ছাড়া পাবে? রোজ পত্রিকা খুলে দেখা যায় দর্শনের সংবাদ, তার সাথে কি আর কিছু এমন কিছু করবে? চৌধুরীর বাড়ির সদস্যর মাথা হিট হবে শুধু তার বোকামির জন্য? বড় আপু, মেজো আপু, সায়ন ভাই, শুদ্ধ ভাই, তারা কি লজ্জায় পড়ে যাবে? তাদের সুখীপূর্ণ জীবনে অসম্মানের তকমা লাগবে তার কারণে? বড় আম্মু, মেজো আম্মুর কি তার জন্য কাঁদবে? শখ আপু, স্বর্ণ আপু, এরা কি মন খারাপ করবে নাকি খুশি হবে জ্বালাতন করার মানুষটা হারিয়ে গেলে? এইসব ভেবে তার গলা শুকিয়ে এলো, কণ্ঠ রোধ হয়ে এলো, বুক চাপা কান্নায় ভয়ে কাঁপতে লাগলো সে। নির্জন রাস্তায় তার উপর এতগুলো ছেলে, সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল শীতল। না, একটু খাওয়া দরকার। সে ছেলেগুলোকে বলল পানি খাবে, তাকে পানি খাওয়ানো হলো। কিছুক্ষণ পর বলল ক্ষুধা পেয়েছে, তাকে খাবারও দেওয়া হলো, অথচ খাবার গলা দিয়ে নামছে না। মানুষ ভয় পেলে কিংবা টেনশন করলে বুঝি এমনই হয়। ফোনটা এখনো বন্ধ হয়ে পড়ে আছে। শীতলের জানা মতে ফোন বন্ধ থাকলে লোকেশন ট্র্যাক করা যায় না, লোকেশন ট্র্যাক না করলে তাকে খোঁজ করতে পারবে না শুদ্ধ। তাই মনে মনে কিছু একটা ভেবে বলল, এভাবে সময় কাটছে না, ফোনটা দিতে। রিলস দেখলে সময় কাটতে। কথা শুনে অতিষ্ঠ হয়ে একজন সজোরে
থাপ্পড়ি বসিয়ে দিল 2 গালে তার। দাঁতের সাথে ঠোঁট কেটে রক্ত বের হলো। পুরুষের শক্ত হাতে থাপ্পড়ে গালে 5 আঙুলের দাগ বসে গেল। শীতল হতবাক হয়ে তাকিয়ে রইল ছেলেটার দিকে। অকারণে মারার জন্য খুব রাগ হলো তার। সেও এক পা তুলে আচমকে লাথি বসালো ছেলেটার প্যান্ট পরপর। তার এহেন কাণ্ডে পাশে ছেলেটা এবার রেগে আরেকটা থাপ্পড় বসিয়ে হিজাব টেনে খুলে ফেলল। এক হাতে নাক চেপে ধরে আরেক হাতে শক্ত করে চেপে ধরল শীতলের গলা। নিঃশ্বাস নিতে না পেরে শীতল কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। হাত পা ছুঁড়েও ছেলেটাকে ছাড়াতে পারল না। এবার প্রাণটা বুঝে যায় এতক্ষণ ভয় দূর করতে বকবক করছিল শীতল। বোঝাতে চেয়েছিল সে ভয় পাচ্ছে না, স্বাভাবিক আছে। আসলেই তাই। এতগুলো ছেলের মাঝে স্বাভাবিক থাকা যায়? থাকা কি সম্ভব? এদিকে তার বকবকানিতে অতিষ্ঠ হয়ে অন্য ছেলেগুলো থামানোর দূর এগিয়েও এলো না, বরং দেখলো, হাসলো। পরে শীতলের চোখ জোড়া উল্টে আসলে তারা ছেলেটাকে কোনো মতে সরালো। তবে ছেলেটা সবার আগে শীতলের বুকে সজোরে একটা লাথি বসালো। লাথিটা লেগেছে হাড় বরাবর। এই বুঝি প্রাণটা বেরিয়ে এলো। জন্মের পর গায়ে ফুলের টোকা না পড়া মেয়েটা অসহ্য যন্ত্রণায় ঘুমড়ে উঠল। তার হাত পাও ধীরে ধীরে শিথিল হয়ে এলো। চোখে নামলো গাঢ় অন্ধকার। কানে বাজলো প্রাণপ্রিয় বাবার আদুরে ডাক, মা শীতল, কই তুমি মা? শীতল ছোট্ট থেকে অতিরিক্ত চঞ্চল, বাচাল, দুষ্ট বুদ্ধির অধিকারিণী। তবে সে যতই চঞ্চল হোক, দুষ্টুমি করুক, কেউ তাকে এভাবে মারেনি। শারাফাত চৌধুরীর কারণে মারার সাহস করেনি। শুধু মাঝে মাঝে মার খেত শুদ্ধর হাতে, তাও তার অপকর্মের কারণে। এজন্য শুদ্ধকে পাষাণ উপাধি দিয়েছে। তবে আজ বুঝলো শুদ্ধ ভাই মারলেও রয়েছে সহ্য করার ক্ষমতা বুঝেই মারত। আর এরা, তবে বলতেই হয় শুদ্ধ ভাই আর এদের মারের মধ্যে অনেক তফাৎ, আকাশ পাতাল তফাৎ। শীতল জ্ঞান হারালো। অচেতন শীতলের মাথাটা ধাক্কা খেলো গাড়ির কাছের সাথে। হঠাৎ গাড়ি ব্রেক করায় আবার গিয়ে ধাক্কা খেলো সামনের সিটে। তবুও ছেলেগুলো দেখলো না। বিরক্ত মুখে ফোনে ব্যস্ত হয়ে পড়লো। অন্যের বাড়ির মেয়ে মরুক বাঁচুক, যা ইচ্ছে করুক, তাতে তাদের কি? অগত্যা 3 চৌধুরীর এক কলিজা অনাদরে পড়ে রইল সিটের উপরে। 3 মায়ের আদুরে রাজকন্যাটা আঘাত পেয়ে কপাল ফুটে কাল সিটে পড়ে গেছে। 4 ভাইয়ের সবচেয়ে চঞ্চল বাচাল বোনটিকে কথা বলার দায়ে শক্ত হাতে আঘাত করা হয়েছে। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে, গলা চেপে ধরায় গলায় দাগও বসে গেছে। কেউ জানলো না, কেউ দেখলো না চৌধুরী বাড়ির আদুরে কন্যার বর্তমান হাল। কিছুদিনের জন্য দেশ ছেড়েছে শুদ্ধ। 5 বন্ধু এসেছে তাদের স্যারের জরুরি ডাকে। দিন রাত এক করে তারা কাজ করছে ল্যাবে, খাওয়ার সময়টুকু ছাড়া। সময় কাটছে সেইখানেই। আজও এক মনে কাজই করছিল সে। হঠাৎ ফোন প্রাইভেট করায় কাজে বিঘ্ন ঘটে সবার। স্যার খুব বিরক্ত হলো, কিছু বললেন না, কারণ শুদ্ধ শুনতো না। দলের মধ্যে এই ছেলেটা যেমন মেধাবী তেমনই তেড়া। কিছু কিছু ক্ষেত্রে ছাড় না দিলে সে কাজে হাত দেয় না। তাছাড়া ছেলেটা পরিবার নিয়ে খুব বেশি পজিটিভ, তাই কথা না বাড়িয়ে সবাইকে মনোযোগী হতে ইশারা করলেন উনি। আর শুদ্ধ ফোনটা নিয়ে চলে গেল ল্যাবের এক কোণে। ডিসপ্লেতে ভাসছে ব্যঙ্গাচ্ছি নাম। কল রিসিভ করতেই শীতলের কথা শুনে চিন্তা বেড়ে গেছে তার। সে স্যারকে বলে বেরিয়ে এসেছে ল্যাব থেকে। কথা বলতে বলতে কল কেটে গেলে দৌড়ে এসেছে তার বরাদ্দকৃত রুমে। ল্যাবের অ্যাপ্রন পরা অবস্থায় বসে পড়েছে ল্যাপটপ নিয়ে। ল্যাপটপে শো করছে তার ফোনের সকল তথ্য। চেষ্টা করছে ফোনের লোকেশন ট্র্যাক করা, যদিও ফোন বন্ধ। তারপরেও বেশিরভাগ ওয়্যারলেস চিপগুলো ডিভাইস বন্ধ থাকা সত্ত্বেও কাজ করতে থাকে। কিছু কিছু কম্পোনেন্ট লো পাওয়ার মোডেও চলতে থাকে। আইফোন বন্ধ হওয়ার 24 ঘন্টা পর্যন্ত তথ্য অনুযায়ী এই উপাদানগুলোর শক্তি থাকে এবং ট্র্যাকিংয়ে সক্রিয় থাকে। মোট কথা, সিস্টেম ওয়াইড অ্যাক্সেস সহ সেটিং ব্যবহার করে ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে বন্ধ থাকা অবস্থায়ও। তাছাড়া সেও যেন জানতো ফোনটা হারাবে, নয়তো কোনো অঘটন ঘটাবে এই মেয়ে। বরং অঘটন না ঘটালেও অবাক হতো, সেই চিন্তায় মাথায় রেখে আগে থেকেই শক্তপোক্ত ব্যবস্থাও করে রেখেছে। কিছুক্ষণ চেষ্টা চালানোর পর সে সফল হলো। ফোনের লাস্ট লোকেশন শো করছে এবং ঢাকাতে সেটা যাচ্ছে ফেনীর দিকে। শুদ্ধ ল্যাপটপে দৃষ্টি রেখেই কল করলো সাজাদ চৌধুরীকে, জানালো ঘটে যাওয়া পুরো ঘটনা। সাজাদ চৌধুরী ঠান্ডা মাথায় পুরো ঘটনা শুনলেন, ভাবলেন, তারপর জানালেন সেনাবাহিনী ক্যাম্পের উদ্ধস্ত কর্মকর্তাকে 8 ঘন্টার মধ্যে ফেনীর রাস্তা ব্লক করার ব্যবস্থা করা হলো। পুলিশও নেমে গেল রাস্তায়। সেই রাস্তার প্রতিটি পয়েন্টে থাকা ট্রাফিক পুলিশদের সিগন্যাল পাঠানো হলো।
এতটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব করলো, কিন্তু তাতে কিচ্ছু হবে তো? বাঁচাতে পারবে তো তাদের বাড়ির প্রাণবন্ত ফুলটাকে? এদিকে শায়নের কাছে খবর এসে পৌঁছে গেছে অনেক আগেই। তার লোক দেখেছে শীতলকে একটা কালো গাড়িতে উঠতে, তাৎক্ষণিক জানিয়েছে কথা। শায়ন খেয়ে ঘুমিয়েছিল, হঠাৎ ফোনের গো গো শব্দে খুব বিরক্ত হয়ে দুপার মাঝে জড়িয়ে থাকা কোলবালিশটাকে জড়িয়ে ধরে গালি দেয় কলদাতাকে। একবার রিং হয়ে থামছেই না, যখন তখন উঠে কল রিসিভ করলো সে। রাগে ফোসফোস করতে করতে বলল, ওই মাদার ফাকার, কল করার সময় পাসনি? আমি ঘুমলে তোর ফোন দিয়ে পড়বো চায়? আমার ছাপনা খেলে শান্তি পাও না তুমি, হ্যাঁ? আসো শালা, আগে তোমার মনের শখ মিটাই। ভুল হয়েছে ভাই, একখানা কথা জানার লেগে ফোন দিয়েছি ভাই। পরে জানা যেত না তোর এই ফাকিং কথা? ঢাকা মেট্রো গ 52-561, এটা আপনাদের গাড়ির নাম্বার, গাড়ির রং কালো। এই কথা শুনে শানে ঘুম ছুটে গেল। তার মা চাচিরা বাইরে গেছে, তাদের কিছু হলো না তো? আজব হঠাৎ করে গাড়ির কথা জানতে চাচ্ছে কেন? এই কথা মস্তিষ্কে টোকা মারতে তার ভ্রু কুচকে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে মনে করলো তাদের বাড়ির সব গাড়িগুলোর নাম্বার, এই নাম্বারে গাড়ি তাদের নেই। তাই সে বলল, কাহিনী কি আছো? গাড়ির নাম্বার জেগেলি কেন? শীতল আপু কিছুক্ষণ আগে কালো একটা গাড়িতে উঠেছে, সঙ্গে ছিল 5টা ছেলে। তবে তাদের দেখে মনে হলো আমাদের এরিয়ার ছেলে না তারা। গাড়ি ফলো করতে থাক, আসছি আমি। ভুলেও গাড়িটা যেন চোখের আড়াল না হয়। ঠিক আছে ভাই। তারপর আজম নামের ছেলে সহ কজন গাড়িটাকে ফলো করছে। শীতলের গাড়ির পেছনে রয়েছে তাদের গাড়িটা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে আজমদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। চোখের পলকে তারা হারিয়ে ফেলে শীতলদের গাড়ি। নিখোঁজ হয় শীতল, তাকে খুঁজতে উঠে পড়ে রেখেছে তার বাপ ও বড় ভাইরা। এ কথা শুনে ইয়াসির হো হো করে হাসলো। তারপর অর্ধনগ্ন শৈলে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসল, হাত বাড়িয়ে সিগারেট নিয়ে। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে কল করলো কিডন্যাপারদের একজনকে। বলল, মেয়েটা কই? গাড়িতেই আছে। কিছু করিসনি তো তাকে? না স্যার। আমার খাবার সে, ভুলেও টাচ করবি না ওকে। জি স্যার। ওর ফোন আর ওকে গাড়িতে রেখে পালা দেখি এবার। কেন স্যার, কুমিল্লা যাব না? ওর বাপ বাইরে আসছে তোদের পিছনে বাদাম দিতে, বাদাম নিতে পারলে গাড়িতে বসে থাক। ভাই দা ওয়ে, আমি কিন্তু চিনি না তোদের, বাই। এই কথা বলে কল কাটতে গিয়েও থেমে গেল ইয়াসির। কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসলো। ছবিতে দেখা মেয়েটাকে মনে ধরেছে তার। হাত নিষ্পিস করছে ছুঁয়ে দেখতে। শরীরের গঠন অস্থির, দেখেই মনে হচ্ছে পুরুষালী হাত পরেনি লতানো দেহে। বাবা ভাই যে খুব আদরে বড় করেছে সেটা দেখে বোঝা যায়। তবে নারী যখন হয়েছে পুরুষ তো ছুবেই, আদরের ছাপ পড়বে তার সর্বাঙ্গে। পুতুলটাকে যখন খুবলে খাবে তখন কি আর এমন স্নিগ্ধরূপ থাকবে? থাকবে নারী, থাকবে না। এতদিন যত মেয়ের গায়ে তার হাত পড়েছে সেই মেয়েই মারা গেছে। কেউ বা মরেছে সংযম চলাকালীন, কেউ বা মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে। এখানে তো দোষ নেই, সব দোষ মেয়েগুলোর। তারা কেন তার রুটি আদর নিতে পারে না? মেয়ে হয়ে যখন জন্মেছে পুরুষের আদর কেন নিতে পারবে না? কেন? যারা পারে না তাদের মরে যাওয়াই ভালো। এত নরম সরম মানবীদের জন্য পৃথিবী নয়। তাকে চুপ থাকতে দেখে ছেলেটি ভয় ভয় বলল, ওরা খোঁজ পেল কিভাবে বস? কাদের মেয়ের বাড়ি তুলেছিস খোঁজ নিসনি? না নিলে নিস নে। তবে এটা কেবল টেলর ছিল, সিনেমা এখনো বাকি। গাটা কাঁদে, যতদিন না আমি বলবো ততদিন বাইরে বেরোস না, নয়তো সায়ন শুদ্ধ তোদের এক একটাকে ধরে এমন ঠাপ দিবে ভাব বলারও সময় পাবি না। ওরা খোঁজ পেল কিভাবে বস? সায়নকে নিয়ে ভয় আছে, তবে শুদ্ধকে তো ওরকম মনে হয়নি। সায়নের থেকেও শুদ্ধ ডেঞ্জারাস। সায়ন প্রকাশ্যে খেলে আর শুদ্ধ চাল বুঝে দান ফেলে। একটা চিজ বটে। কথার কথা এক কথায় আমরা ফেসে যাব না তো বস? আমি কি করে বলবো? ফাঁসবি না কি কি করবি তোরা জানিস। তবে হ্যাঁ, আমার সাথে চালাকি করতে চাস না, চালাকি তাদের পিছন দিয়ে পরে দিব। আউচ, কাজ করারও সময় দিব না, মনে রাখিস। আমি এসবে দারুণ এক্সপার্ট। এই কথা বলে ইয়াসির কল কেটে দিল। ছেলেগুলো একে অপরের দিকে তাকে চিন্তিত হয়। তাদের দিয়ে কাজ করিয়ে
ফাঁকা তালে নিজেই কেটে পড়েছে। আবার শীতল কণ্ঠে থ্রেটও দিচ্ছে নাম না বলার জন্য। এই লোক ঠান্ডা মাথার খুনি। প্রথমে বুঝতে পারেনি, বোঝার উপায়ও নেই, কারণ এই লোক ডিলার নয়, তাদের সাথে ডিল করেছে অন্য কেউ সেই মানুষটাকেও চেনে না। মোট কথা টাকার পোকা তারা, যার থেকে টাকা পায় তার হয়েই কাজ করে। তাছাড়া কিডন্যাপ কেস এই প্রথমবার তাও নয়, পূর্বে বহু জনকে করেছে। হাত পা লুলা করে বাড়ির সামনে ফেলে এসেছে, কাউকে মেরে গুম করে দিয়েছে, কাউকে বা টাকার বিনিময়ে প্রাণ ভিক্ষা দিয়েছে। এসব কাজ বহুবার করেছে বলেই চৌধুরী বাড়ি মেয়ে তুলতে এত কিছু ভাবেনি। এখন মনে হচ্ছে এবার চালে ভুল করে ফেলেছে। তাদের খোঁজ নেওয়া উচিত ছিল। সায়ন পশু কোরবানির মতো করে মানুষ জবাই করে, শুদ্ধও নাকি কম না। এমন ভয়ঙ্কর ভাইদের আদুরি বোনকে তুলে আনা উচিত হয়নি। এখন নিজেরাই না মারা পড়ে। নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝেছে বড়লোকগুলো গিরগিটি হয়, সময়ে সময় রং বদলায়। ইয়াসিরদের মতো নিমুখারাম টাইপের হয়, কাজ করিয়ে পড়ে, তাদেরকে চিনে না, চিনতেই পারে না। অগ্রিম টাকা নিয়েছিল বিধায় নয়তো টাকা ছুটতো শালা ইয়াসিরের মুখে। এখন কিছুও করার নেই, বাঁচতে হলে চোখ বুঝে জানিয়ে পালাতে হবে। বিড়বিড় করে এসব বলতে বলতে তারা গাড়ি থেকে বের হলো। ফেরিতে ঢুকতে পারেনি এখনো। এটা কোন জায়গা ধারণা করতে পারলো না। আশেপাশে রাস্তা আছে বোধহয়, গাড়ি চলাচলের শব্দ আসছে। 5 জন গাড়ি থেকে নেমে তাকালো অবচেতন শীতলের দিকে। থাপ্পড়ের আঘাতে মেয়েটা ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে, কপালে কাল ছিটে, ফর্সা 2 গালে থাপ্পড়ের দাগ। দলের ছেলেগুলোর একজন শীতলকে বড় করে দাঁত বের করে হেসে বলল, মাম্মা মাইয়া কিন্তু বহুত সুন্দরী, এমন জিনিস ফেলাইয়া যাইতে মন চাইতেছে না। খাইতে না পারি একটু চটকাতে তো পারি, তাই না ক? বাইন তুই চটকা, আমরা জায়গা। হের বাপ ভাইয়ে আইতেছে, হের বাইয়েরে তো চিনো না শালা। সেই জল্লাদ চোখের পলকে কল্লা কাটে, তোর কল্লাও কাইটা তোর মায়েরে তাবারুক হিসেবে পাঠাইয়া দেবে নে। সব যাই না, হের বইনরে উঠাইছিলি কেন তাহলে? তোর কথায় আইসা এখন দেখি সত্যি সত্যি মরতে হইব বাল। আমিও জানতাম না, পরে জানছি। তই হের বড় ভাইয়ের রেকর্ড ভালো না, বহুত ডেঞ্জারাস আছে। হাতে পড়লে জান শেষ। মামা হাটন ধর, বাইচা থাকলে মেলা মাইয়া পাবি। কথা বলে থামতেই খেয়াল করলো আরেকজন শীতলের আইফোন ধরে নেড়েচেড়ে দেখছে, চোখে লোভাতুর দৃষ্টি। একদম নিউ ফোন। মাইয়ার বাপের বোধহয় মেলা বড় লোক, নইলে এইটুকুন মাইয়ারে কেউ আইফোন দেয়? তারও মেলা দিনের শখ একটা আইফোন কেনার। আইফোন যা ছবি আসে না, পুরো অস্থির। ওর মনের অবস্থা বুঝে পাশের জন ফোনটা ছো মেরে কেড়ে নিল। তারপর গাড়ির থেকে স্যানিটাইজার নিয়ে রুমালে মাখালো। এরপর রুমাল দিয়ে ফোনটা ভালো করে মুছে অন করে ছুঁড়ে মারল শীতলের দিকে। তখনই ফোনটার আলো জ্বলে উঠল। একের পর এক ফোন কল আসতেই থাকলো। কখনো বাবা, মা, সায়ন, ভাইয়া, বড় আব্বু। সব থেকে বেশি কল এলো বিশুদ্ধ পুরুষ নামে সেভ করা নাম্বারটি থেকে। কলের বহর দেখে তারাও বুঝে নিল এই নাম্বার ট্র্যাক হতেই পারে। এই কথা স্মরণে আসতেই তারা একে অন্যের দিকে তাকে প্রাণপণে ছুটতে শুরু করলো। 5 জন ছেলে ছুটতে ছুটতে আধারে মিলিয়ে গেল। আর অবচেতন শীতল সেভাবেই পড়ে রইল। একটা কালো বিড়াল এসে ঘুরঘুর করে গেল, দেখে গেল কারো বুকের ধন জ্ঞান হারিয়ে অন্ধকারে পড়ে আছে। ওদিকে মেয়ের চিন্তায় সিমিন চৌধুরীর প্রেশার বেড়ে গেছে, কোনোভাবে প্রেশার কমছে না, অসহায় সুরে কেঁদে যাচ্ছে। আর দোষারোপ করছেন নিজেকে, কেন মেয়েটাকে সঙ্গে নিলেন না, কেন কোচিংয়ে যেতে বারণ করলেন না? কোথায় গেল মেয়েটা? কে নিয়ে গেল ওনার জান পাখিকে? তারা কি কিছু খেতে দিয়েছে নাকি কষ্ট দিচ্ছে? এভাবে একের পর এক বিলাপ করেই যাচ্ছেন। ওনাকে কোনো মতেই থামাতে না পেরে শখ পরপর 2টো ইঞ্জেকশনই পুশ করে দিল। সিমিন চৌধুরী ধীরে ধীরে থেমে গেলেন। কিছুক্ষণ পর প্রেশার কন্ট্রোলে এলে ওনার চোখেও ঘুম নেমে এলো। বাড়ির সকলে তখনও চিন্তায় অস্থির। বাসার মেয়েটা ঘন্টা খানিক হলো বাসায় নেই, তাতেই বাড়িটা যেন থমকে গেছে। প্রায় 2.5 ঘন্টা পর একটি গাড়ি এসে থামলো শীতলের গাড়ির পেছনে। লোকেশন এখানেই শো করছে, অর্থাৎ শীতলের ফোনটা এখানে আছে। সায়ন কোমরে পিস্তল গুজে এই গাড়ি থেকে নামলো। একটাকেও যদি ধরতে পারে না, জান কুবলে খাবে। কত বড় কলিজা, ওজন করে দেখবে। গজগজ করতে করতে সে খেয়াল করলো পুরো জায়গাটা ঘুটঘুটে অন্ধকার, লোক শূন্য এরিয়া। শীতল ছোট থেকে অন্ধকারে থাকতে পারে না, অন্ধকারে ফোবিয়া আছে তার। সে ফোনের ফ্ল্যাশ অন করে গেল গাড়িটির কাছে। আশেপাশে কেউ নেই, ঝোপঝাড়ে ছিচি পোকা রাখছে। গাড়ির দরজাও খোলা, হাতে পিস্তল নিয়ে খোলা দরজায় দিয়ে ভেতরে তাকিয়ে
বুকটা ছলাৎ করে উঠল তার। আদরের বোনের এই অবস্থা দেখে হতবাক হয়ে গেল। ছুটে গিয়ে বুকে আগলে নিল শীতলকে, গাল চাপড়ে আদরের সুরে ডাকতে লাগলো, শীতল বোন আমার, এই জান বাচ্চা, তাকা তাকা আমার দিকে। বোন শুনতে পাচ্ছিস? চোখ খোল, ভাই এসে গেছে, ভয় নেই। শীতলের কোনো সাড়া নেই। সায়ন এবার চেঁচিয়ে আজমকে বলল গাড়ি থেকে তাড়াতাড়ি পানি আনতে। আজম পানি নিয়ে এসে পানির ঝাপটা দিলে এবারও ব্যর্থ। ফোনের আলোতে আঘাতের চিহ্ন নজরে এলো না তার। তখন আজম আমতা আমতা করে বলল, ভাই আপুরে হাসপাতাল নিয়ে যাওয়ান লাগবো বিশ্বাস নাই। হেরা আপুরে কিছু খাওয়াইতেও পারো, দেরি করন যাইব না। চলেন উঠেন জায়গা। তাই চল। এ কথা বলে উঠতে গেলে শীতলের পাশে থেকে ফোনের আলো জ্বলে উঠেছে। ফোনের ডিসপ্লেতে ভাসছে একটি নাম, বিশুদ্ধ পুরুষ। সায়ন ভালো করেই জানে কে সে। কলের বহর দেখে বুঝতে বাকি রইল না অপর পাশের মানুষটিও অস্থির, বিচলিত, চিন্তিত। তাকে শান্ত করা জরুরি। তাই সে শীতলকে আগলে রেখে ফোনটা রিসিভ করলো। তখনই শুদ্ধর বিচলিত কণ্ঠস্বর শোনা গেল, হ্যালো শীতল, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো। শুদ্ধ, আমি ভাইয়া বলছি। ওকে পেয়ে গেছে, বাসার দিকে যাচ্ছে, গিয়ে কথা বলছে। ও ঠিক আছে ভাইয়া। সত্যি ঠিক আছে, ওকে ফোনটা দাও। সেন্সলেস। এই কথা শুনে শুদ্ধ চুপ হয়ে গেল। এরপর থমথমে গলায় বলল, সেন্স এলে পোর্ট্রেট আর্টিস্ট যারা মানুষের মুখাবয়ব আঁকে ডেকে স্কেচ করাবে। 5-10 যত জনই হোক, তোমার বোনকে বলবে তাদের মুখাবয় মনে করে আর্টিস্টকে জানাতে আমার স্কেচ চাই মানে চাই। হ্যাঁ। ওর শরীরে আঘাতের চিহ্ন থাকলে বাড়ির দিকে যাওয়ার দরকার নেই। আপাতত ফুপির বাসায় যাও, ফুপিকে আমি জানিয়ে রাখছি। রিল্যাক্স ভাই, দেখে মনে হচ্ছে ওইরকম কিছু ঘটেনি, ভয়ে সেন্সলেস বোধ হয়। আপাতত হাসপাতালের দিকে যাচ্ছে, রাখছে। এই কথা বলে সায়ন কল কেটে ফোনটা পকেটে রাখলো। শীতলকে কোলে নিয়ে বের হলো গাড়ি থেকে। আজমকে বলল গাড়ি জোরে টান দিতে। আজম সায়নের কথা মতো তাই গেল। সায়ন তখনও শীতলের জ্ঞান ফেরাতে মুখে পানি দিচ্ছে, কখনো রাখছে না, কিছুতেই কিছু হচ্ছে না। তখন মনে পড়লো বাড়িতেও খবরটা জানানো দরকার, খুব টেনশন আছে সবাই। তাই সে স্বর্ণকে অল্প কথায় মেসেজ করে জানিয়ে দিল। তারপর ছুটলো আশেপাশের কোনো হাসপাতালে। শীতলের আগে জ্ঞান ফেরা দরকার। এদিকে সায়নের কথা শুদ্ধর বুক থেকে যেন পাথরই নেমে গেল। ধাপ করে বসলো বিছানায়, গা ঘেমে একাকার অবস্থা। পরনের অ্যাপ্রন খুলে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ সেভাবে শুয়ে থেকে বুকের বাঁ পাশে হাত বুলিয়ে বুক ভরে শ্বাস নিল। এতক্ষণ দমটা বুঝি গলায় আটকে ছিল। তবে ঘটনাখানা স্বাভাবিকভাবে নিতে পারল না। কেন জানি তার মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই কাজটা করলো, সংকেত নতুবা সতর্ক বার্তা দিতে। কিডন্যাপ করে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে ফোন অন করে রাখার ব্যাপারটা আরো বেশি অস্বাভাবিক লাগছে। এটাও তো দেখতে হবে কার কলিজায় বার চড়েছে যে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়ায়। কে? ব্যাপারটা ছোট করে দেখলে হবে তো না, নিশ্চয়ই এর পেছনে কেউ আছে। তবে সে কে, কি বা তার উদ্দেশ্য? মেয়েকে পাওয়া গেছে শুনে সাদাত চৌধুরী এই খবর জানিয়ে দিলেন। যেসব পুলিশ উপর মহলের আদেশে রাস্তায় নেমেছিল তারা ফিরে গেল। ট্রাফিক পুলিশদের কাছে বার্তা পৌঁছে গেল ঘণ্টাখানিকের মধ্যে। যেমন তৎপর হয়ে পড়েছিল সবাই, তেমনি থেমেও গেল সবকিছু। পাওয়ার হাতে পাওয়ার থাকলে সব সম্ভব। সব যেখানে থানায় গেলে 24 ঘন্টার আগে মিসিং কেস নেয় না, সেখানে 1 ঘন্টার মধ্যে ঢাকা থেকে ফেনীর রাস্তা ব্লক করে ফেলেছে পুলিশ। ট্রাফিক সায়নের অবস্থা জেনে উনি ছুটলেন আদরের মেয়ের কাছে। সায়ন ততক্ষণে শীতলকে একটা হাসপাতালে নিয়ে এসেছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেপ কেস ভেবে ডক্টর প্রথম হাত দিতে চাচ্ছিলেন না, পরে ডাক্তারকে বোঝানো হয়েছে পারিবারিক ক্ষোভ মেটাতে কিডন্যাপ করা হয়েছে, রেপ কেস না। রাগের মাথায় আঘাত করা হয়েছে। ডাক্তার আরো কিছু বলতেন, কিন্তু সাদাত চৌধুরী পরিচয় পেয়ে দমে গেলেন। দ্রুত সেবা প্রদানের আধা ঘন্টা পর শীতলে জ্ঞান ফিরল। নিজেকে পেল হাসপাতালের বিছানায়। উঠতে গেলে টান খেলো হাতে, বা হাতে স্যালাইন চলছে। সে চোখ ঘুরিয়ে দেখলো পুরো কেবিন। কি আনলো এখানে? আর ছেলেগুলো কই? ফোনটা কই? ফোন হারলে শুধু আধমরা করে দিবে। অনেক কেঁদে কেটে
ফোনটা হাতিয়ে ছিল সে। আশপাশ তাকিয়ে ফোন না পেয়ে নাক টেনে কাঁদতে লাগলো। শরীরের আঘাতের চেয়ে তার ফোন হারানোর যন্ত্রণা সবচেয়ে বেশি। আঘাতের ব্যথা মেডিসিন নিলেই তো সেরে যাবে, কিন্তু ফোন হারলে শুদ্ধর খোঁচামার্কা আজীবন শুনতে হবে। ছোটবেলায় অবুঝ শিশু ছিল, তখন বলে হিসু করে দিত, এই নিয়ে এখনো কথা শুনতে হয়। এখন বড়বেলায় এবার আর রক্ষী থাকবে না। সায়ন কি ভেবে কেবিনে উকি মেরে দেখে শীতল কাঁদছে। বোন কাঁদছে দেখে হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকলো সে। ব্যথা বাড়ছে নাকি কাউকে না দেখে ভয় কাটছে? আগে মেয়েটাকে স্বাভাবিক করতে হবে, কথা বলে ভয় কাটাতে হবে। তাই সে গাল ভরে হেসে পড়ল। কি রে ছুটকি, কাছিস কেন? ক্ষুধা পেয়েছে? আমার ফোন কোথায় সায়ন ভাই? কই দেখি। উফ, বাঁচলাম, না হলে শুদ্ধ ভাই আমাকে মেরে আধমরা করে দিত। কি আশ্চর্য, তুই এতক্ষণ ফোনের জন্য কাঁদছিলি? একথা শুনে সায়নের হাসি পেল, নিজেকে সামনে নিল। তার পকেট থেকে ফোন বের করে শীতলের দিকে হাতে দিল। ফোন পেয়ে শীতল কল দিল শুদ্ধকে। শুদ্ধ যেন এই কলের আশাতেই এতক্ষণ। চট করে কল রিসিভ করে দেখতে পেল শীতলের মুখ তীক্ষ্ণ নজরে দেখে গেল। ঠোঁটের পাশ কপালে কাল ছিটে। তখন কানে এলো শীতলের চঞ্চল কণ্ঠস্বর। শুদ্ধ ভাই ফোন হারাইনি। তার কণ্ঠে অগাধ খুশি। ফোন না হারানোর যেন বিশ্ব জয় করে ফেলেছে সে। শুধু চুপ করে দেখলো সেই খুশি। আগে ছিল আধা পাগল, আঘাত পেয়ে ফুল পাগল হলো নাকি কে জানে। নয়তো এই অবস্থায় ফোনের চিন্তা কে করে? তখন শীতলই বেশ গর্ব করে বলল, শীতলের থেকে ফোন কারা এত সহজ না, বুঝলেন? বুঝলাম, তবে হারালে তোকে কি যে করতাম। কি করতেন? তোকে কুচি কুচি করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে বিরিয়ানি রান্না করতাম। নাম দিতাম ব্যাঙাচি বিরিয়ানি। তারপর বিলিয়ে দিতাম। ছোট বাচ্চারা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে আমার জন্য দোয়া করত। অন্যায়, ঘোর অন্যায়। আমার একটা নাম আছে শুদ্ধ ভাই, আপনি সেই নামকে এভাবে অপমান করতে পারেন না। দুটো খাসি কেটে দাদু আকিকাক দিয়ে নাম রেখেছে আমার, আর আপনি কিনা সেই নাম গুম করে আমাকে ব্যাঙাচি নামে নামকরণ করলেন। তোর নামটা যেন কি? এ কি কাণ্ড! কপালে আঘাত পেলাম আমি, আর স্মৃতি হারালেন আপনি। থাপ্পড় না খেলে যা জিজ্ঞাসা করছি বল। সুভানা চৌধুরী শীতল। শীতল মানে ঠান্ডা, উষ্ণতাহীন। তোর মাঝে কি ঠান্ডা স্থির বলে কিছু আছে? নেই। তোর দাদা পাগল বলেই ভুল মানুষকে ভুল নাম দিয়েছে। যদিও তোর দাদা আমারও দাদা, নাতি হিসেবে দাদার ভুল শুধরানোর দায়িত্ব তো আমারই। তাই আজ সঠিক মানুষকে সঠিক নামে নামকরণ করলাম। তাই বলে ব্যাঙাচি? একদম খাপে খাপ। শীতল মুখ ফুলিয়ে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। ভিডিও কলে কথা বলছে তারা, ডিসপ্লেতে ভাসছে দুজনের মুখ। নিজের ছবির দিকে নজর গেল। শীতলের কান্না পেল। ইস, মুখের কি অবস্থা তার! সে নিজের মুখে হাত বুলিয়ে কান্নারত স্বরে বলল, আগে ভাবতাম আপনি পাষাণ, তাই পাষাণের মতো আমাকে মারেন। আজ বুঝলাম আপনার থেকেও বাইরের ওই ছেলেগুলো আরো পাষাণ, নিষ্ঠুর। নয়তো এত জোরে কেউ থাপ্পড় মারে? কে মেরেছে? ভ্রু কাটা ওই ছেলেটা। কপালে ব্যথা পেলি কিভাবে? কি জানি, মনে নেই, তবে ওই ছেলেগুলোই কিছু করেছে। মারলো কেন তারা? কিছু বলেছি তাই। হিজাব কি ওরাই খুলেছে? এবার সে গড় গড় করে বলতে লাগলো ঘটে যাওয়া ঘটনা। শুদ্ধ চুপ করে শুনল। ঠিক এই কথা শোনার জন্য এতক্ষণ আবল তাবল বকছিল, কারণ সে জানে শীতলের পেট পাতলা। একবার কথা শুরু করলে পেটে যা আছে সব উগলাবে। অদূরে বসা সায়ন ঠোঁট কামড়ে হাসছে ভাইয়ের বুদ্ধিমত্তা দেখে। এই কাজ যদি সে করতো তাহলে শীতল রয়ে সয়ে মনে করে করে বলতো, অথচ শুদ্ধকে এমনভাবে বলছে যেন মজার গল্প শোনাচ্ছে। শুদ্ধ তীক্ষ্ণ বুদ্ধিতে কাজ করে নিল। ওই ছেলেগুলো 5 জন ছিল, তাদের ফেস কেমন ছিল, কে কানে কম শুনে, কার গায়ের ড্রেস কেমন ছিল, কে তাকে মেরেছে, কে গালি দিয়েছে, হিজাব খোলার দুঃসাহস দেখিয়েছে, সব বলা। আরও বললো গাড়ির মধ্যে একজনের সাথে বারবার কলে কথা বলছিল। কথা বলার সময় কলদাতাকে ভাই ভাই করে সম্বোধন করেছিল, অর্থাৎ মেন কালপিট একটা ছেলে। সব শুনে 5 জন ছেলে হুবহুব মুখায়ব বর্ণনা শুনে শুদ্ধ অন্য হাতে থাকা ফোনে রেকর্ডারটা অফ করলো। কথা বলা অবস্থায় পাঠিয়ে দিল অর্কের নাম্বারে, সঙ্গে ছোট্ট একটা বার্তা আর্জেন্ট। অর্ক মেসেজ দেখে সেন্ড করলো তার বড় ভাইয়ের কাছে। উনি আবার এসবের
কাজ করে। সেও ভাইকে জানিয়ে দিল আর্জেন্ট কেস। কারো উপর ভরসা না করে শুদ্ধ এক জায়গায় বসে কাজ চালিয়ে গেল। শীতলকে বারবার এই ঘটনার কথা মনে করতে যেন না হয়, তাই এই কাজ করেছে সে। এরপর কিছুক্ষণ কথা বলে কল কাটল শুদ্ধ। শীতল এবার বকবক করতে লাগলো সায়নের সাথে। পুরনো গল্প মনে করে খুব হাসলো। শাহাদাত চৌধুরীও তাল মেলালো তাদের সাথে। তারপর শীতলের স্যালাইন শেষ হলে সায়ন আর শাহাদাত চৌধুরী তাকে নিয়ে রওনা হলো বাসার দিকে। চৌধুরী নিবাসে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল ভোর 4টা। ড্রয়িং রুমে সবাই তাদের অপেক্ষায়। টেনশনে ঘুম নেই কারো। সায়ান ঘুমন্ত শীতলকে কোলে নিয়েই বাড়িতে প্রবেশ করলো। ইশারা বলল শব্দ না করতে। সবাই তাই করলো। ফুলের মতো স্নিগ্ধ মুখে আঘাতের দাগ দেখে সবারই বুক ভার হলো। কাঁদলো নিঃশব্দে। সায়ন বোনকে রুমে শুয়ে নিচে আসতেই শারাফাত চৌধুরী রোশানলে পড়ল। উনি সায়নকে সরাসরি বলেন, এই ঘটনা এইবারই প্রথম। আমার মনে হয় না এত বছরে এমন শত্রু তৈরি করেছি যার জন্য আমার বাড়ির মেয়েদের দিকে হাত বাড়াবে। কত বড় স্পর্শা। আমি আবার বলছি, নিজেকে শুধরে নাও। তোমার না হয় মরার ভয় নেই, কিন্তু তোমার কাজের ফল আমার অন্য সন্তানের প্রাণ নাশের কারণ না হয়। তোমার কর্মে যেন তোমার বোনরা কখনো অসম্মানিত না হয়। আজ মেয়েটা বেঁচে গেছে, বারবার বাঁচবে এমনটা নয়। আজ না হয় শীতলের উপর হামলা করেছে, কাল স্বর্ণকে টার্গেট করবে না, এটার গ্যারান্টি কে দিবে? শান মেঝেতে দৃষ্টি রেখে বাবার কথা শুনলো। বাবার কথার ধরনে স্পষ্ট উনি ধরেই নিয়েছেন শায়নের জন্য এই ঘটনা ঘটলো। বোন কিডন্যাপ হওয়ার পেছনে সেই দায়ী। যদিও জোর দিয়ে কিছু বলতে পারবে না, কারণ রাজনীতিতে এসব কমন হতেও পারে। রাজনীতিতে জড়ানোর পর বাবা ভালো কথা বলে না। এখন যেমন রুটভাবে কথাগুলো বললেন সেভাবেই বলে। এতদিন শুনতে শুনতে গা সহ হয়ে গেছে, তাই জবাব না দিয়ে সীতারাকে বলল খেতে দিতে। রান্নাবান্না করাই আছে, কেউ কিছু মুখে তোলেনি, তাই উনি সবাইকে খেতে রাখলেন। শাহাদাত চৌধুরী ফ্রেশ হতে গেছে। কাল দুপুরের পর উনি চলে যাবেন। সিমিন তো এখনো ঘুমে। শারাফাত চৌধুরী শখ এখন আর খাবে না, চলে গেলেন যার যার রুমে। শায়ন কোনো মতে হাত দিয়ে খেয়ে চলল নিজের রুমে। যাওয়ার আগে একবার তাকালো স্বর্ণের দিকে। এই তাকানোর মানে স্বর্ণ পুছে, এর অর্থ জলদি রুমে আয়। স্বর্ণ বিরক্তিতে মুখ কুচকাল। তার মুখ দেখে শায়ন বুঝলো স্বর্ণ আসবে না, তাই মাসিদের দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, পেন কিলার থাকলে রুমে দিয়ে যা, মাথায় মাথায় মরে যাচ্ছে, দেরি করলে থাপড়ে গাল লাল করে ফেলবো। ছেলের কথা শুনে সীতারা চৌধুরী খ্যাক করে উঠলেন, বললেন, এটা কেমন ব্যবহার সায়ন? ছোট বোনের সাথে কেউ এভাবে কথা বলে? তো কিভাবে বলে? সুন্দর করে বল, না বললে পাবি না পেন কিলার। শান দীর্ঘশ্বাস চাপলো। 2 আঙুলে কপাল ডলে স্বর্ণের দিকে তাকে হাত জোর করে বলল, মার্জনা করুন চৌধুরী কন্যা, অনুগ্রহপূর্বক একটা প্রতিষেধক দিয়ে আমাকে ধন্য করুন। ছেলের কাণ্ডে সীতারা এবার হেসে ফেলেন। মাকে হাসতে দেখে সায়ন স্বর্ণকে শীতল চাহনি ছুঁড়ে হনহন করে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ ভিড় করে পড়ল। মন ভরে বাপের দুচুন খেলো, বাপকে কিছু বলতেও পারলো না, অথচ এখন সব রাগ উগরাবে আমার ঠোঁটের উপর। বেয়াদব নষ্ট পুরুষটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা।